সালেহা কাঁপতে কাঁপতে বললেন আবার। আমি ভাবছি, কি ভাবছি আমি? আমার অবস্থান তোর জীবনে কোথায় ছিল এতদিন, আর এখন কোথায় ভেবে দেখেছিস? মুখ ফুটে দুটো কথা বলিস আমার সাথে? কি যন্ত্রণা দিয়েছে ওই মেয়ে তোর কানে! বউয়ের আঁচলের তলায় গুটিয়ে গেছিস একেবারে। আম্মা। কি আম্মা? বল। আজকাল ডাকিস আমায় মা বলে? তাকাস আমার দিকে। বউ আসলো 2 দিন হয়নি, এতেই এত পরিবর্তন? আর কদিন গেলে তো চোখ তুলেও তাকাবি না আমার দিকে। কি কও বৌমা এগুলা? নিজের পোলারে দোষারোপ করতাছো? আতিয়া বেগমের কথায় আরো জ্বলে উঠল সালেহা। দাঁড়িয়ে গেলেন তিনি, চোখ থেকে গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে, কাঁপছে গলা। ঠিকই বলছি আম্মা, দোষারোপ করছি না। আমার আর কোনো মূল্য নেই আমার ছেলের কাছে। সে 2 চোখে সহ্য করতে পারে না আমাকে। কেন জানেন? ওই মেয়েটার জন্য। ওই তো কান ভাঙাচ্ছে সংগ্রামের। আমি তো মানি না ওকে। ওর প্রতিশোধ নিচ্ছে, আমার ছেলেকেই দূরে সরাচ্ছে আমার থেকে। লতিফা সুযোগ পেলেন। আগুনে ঘি ঢালার সুযোগ হাতছাড়া করা যায় না। তিনি সালেহাকে উদ্বিগ্ন করলেন আরও। ঠিকই তো, সংগ্রাম আগে এমন ছিল নাকি? ওই মেয়েকে বাড়িতে আনার পর থেকে এমন হলো? বাড়িতে পা রাখতে না রাখতেই এত কিছু দূরত্ব তৈরি করলো মা ছেলের মাঝে। দেখো, পুরো জমিদারি পেলে আরও কি কি হয়। মাটিতেই পা পড়বে না তখন। সংগ্রামের কাঁধে ভর করে চলা অভ্যাস হয়ে গেছে তো। চুপ। কথা বলতে বলেছি তোকে? থামল সংগ্রাম, গর্জে উঠেছিল মুহূর্তেই। তৎক্ষণাৎ সামলেও নিয়েছে নিজেকে। আচমকা সংগ্রামের ক্ষিপ্ত গর্জনে চমকালো সবাই। শ্যামা একটু বেশি, ও চকিতে ভরকে চাইল সংগ্রামের দিকে। সংগ্রাম বোধহয় তাৎক্ষণিক দৃষ্টি সরালো। লতিফা চমকেছেন, ধক করে উঠেছিল বক্ষস্থল, ভিজে অধর ভিজিয়ে নিলেন তিনি। লতিফ জোয়ারদার অবস্থা বুঝে নীরের ডাকলেন সংগ্রামকে। সংগ্রাম। সংগ্রাম নিজেকে সামলে নিল, সৈকতকে কোল থেকে নামিয়ে পায়ে পা তুলে শটান বসল, তবুও নরম হলো না। বলল ক্ষিপ্ত স্বরে, শ্যামা আমার বেগম। আমার বেগমের চলার হলে আমার কাঁধেই ভর করে চলবেও। কার কি আসে যাইতে? যদি এর মাঝে বাইরের কেউ মুখ খোলে তাহলে ভালো হবে না। আমি এখন শুধু আমার মায়ের সাথে কথা বলবো। আর একটা বাহ্যিক অতিরিক্ত কথা শুনতে চাই না আমি। আর না এখানে অতিরিক্ত কারো উপস্থিতি চাই। ভাবি, সৈকতকে নিয়ে ঘরে যান। নিজের স্বামী আর শাশুড়িকেও বলুন এখান থেকে যেতে। শবনম তড়িঘড়ি করে সৈকতকে কোলে তুলল, সিঁড়ির দিকে এগোলো ঝটপট। শ্যামা হতবাক হয়েছে। আকস্মিক সংগ্রামের ক্ষিপ্ততা বোধগম্য হলো না। জুনায়েদ আর লতিফাও সময় পার করলো না, এক প্রকার পালালো ওরা। জুনায়েদ কয়েক ধাপ সিঁড়ি উঠে থামলো, ঘাড় ঘুরিয়ে পৈশাচিক বাঁকা দৃষ্টি আরোপ করলো সংগ্রামের দিকে। অতঃপর উঠে গেল। ওরা দৃষ্টির আড়াল হতেই শক্ত মুখশ্রীতে বদল টানলো সংগ্রাম। নরম হয়ে আসলো সে, পা নামিয়ে স্বাভাবিক হয়ে বসলো, ডাকলো, বলল একই সাথে, আম্মা। শ্যামাকে তুমি মানো না মানো সেটা তোমার ব্যাপার। সে আমার স্ত্রী। এটা তোমার মানা না মানাতে মিথ্যা হবে না, বরং মা হয়ে ছেলের সম্পর্ককে ছোট করবে তুমি। এতে আমার চোখে তোমার অবস্থান কোথায় হবে সেটা তুমি ভালো করে জানো। শ্যামা আমাকে তোমার থেকে দূরে সরাচ্ছে, এটা কিন্তু নয়। তুমি নিজেই নিজেকে আমার থেকে দূরে সরাচ্ছ, বিরোধ সৃষ্টি করছো। শ্যামাকে মানতে না পেরে আমাকে তিরস্কার করছো। আচ্ছা, শ্যামা কি বললে জানো? বলল আমি যেন তোমার সাথে একটু সময় কাটাই, তোমার মনের ভুল ধারণাগুলো মিটিয়ে দিই। এটাই পরিকল্পনা ছিল। বিশ্বাস করো, তুমি শ্যামাকে অগ্রাহ্য করো, অথচ শ্যামা আমায় শেখায় তুমি অগ্রাহ্য করতে। একজন মা হিসেবে আমার সুখ ব্যতীত তোমার আর যাওয়ার কি আছে? যদি আমার সুখ চেয়ে থাকো তাহলে শোনো রাখো, আমি সুখী আমার বেগমের সাথে। ওকে নিয়ে সাজানো সংসারে আমি সুখী। আমরা সুখী একে অপরের সাথে। আমার সুখ যদি দেখতে চাও তাহলে এই বিবাদ যেন সৃষ্টি না হয়। শ্যামা আমার সুখ, আমি আমার সুখকে বেছে নিয়েছি। এখন তুমি তোমার ছেলের সুখের স্বাচ্ছন্দ্য গ্রহণ করবে, এটা আশা রাখি আমি। আমাদের একটা সুন্দর সংসার হোক আম্মা, সব মিলে আমরা সুখী হই। তোমার একমাত্র ছেলে আমি। আমার বিয়ে নিয়ে যেহেতু স্বপ্ন ছিল তোমার, যেটা পূরণ হয়নি, সেটা না হয় এবার পূরণ করে দেব। আবার বিয়ে করব আমি। থামলো সংগ্রাম। শেষের কথাটার অর্থ না বুঝে আটকে চাইল সবাই। ছ্যাদ করে উঠল শ্যামা, বড়সড় দৃষ্টিতে সংগ্রামের পানে তাকালো। সংগ্রাম ওর চোখে চেয়ে মুচকি হাসলো, বলল, আমি আবার বিয়ে করবো আমার বেগমকে। আমাদের বিয়েটা যেভাবে হয়েছে সেটা অন্যরকম সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আর এবারের টাউন, শ্যামাকে আবার বিয়ে করবো আমি।
এবার না হয় বড় করে বিয়ে করব। হা হয়ে গেল শ্যামা। খানিকক্ষণেই বুক ধক করে উঠেছিল কি না কি ভেবে। পর মুহূর্তে দীর্ঘশ্বাস ফেলল শ্যামা। কাতর হয়ে আসলো অক্ষি যুগল। সংগ্রাম চোখ বুলিয়ে সান্ত্বনা জাগালো শ্যামার মনে। হাসলো এক চিলতে। লতিফ জোয়ারদার প্রথমে অবাক হলো, পর মুহূর্তে চিকচিক করে উঠলেন। আতিয়া বেগম খুশিতে ভরে উঠলেন। কি কস দাদু ভাই, আবার বিয়া করবি তুই? বিয়ে তো করেছি দাদি যান, অনুষ্ঠান করবে এবার। আবার না হয় কবুল পড়বে আমার বেগমের নামে। সালেহা একটুও খুশি হলেন না, বরং আরও বেশি রিরি করে জ্বলে উঠলেন তিনি। বিষাদের তপ্ত শ্বাস ফেললেন তিনি। ভেতর জ্বলছে, আক্রোশ বাড়ছে শ্যামার প্রতি। তিনি ঝাঁঝিয়ে উঠলেন। আমার স্বপ্নের কথা তাকে আর ভাবতে হবে না। থাক তুই তোর বউকে নিয়ে, কর বিয়ে। করবো তো আম্মা। এক জীবনে যদি 1000 বার বলো, তাহলে 1000 বারই আমার বেগমকে বিয়ে করবো আমি। 1000 বার কবুল করবো আমার শ্যামাকে ডেকে। বউ যদি হয় আমার শ্যামা সুন্দরী, তাহলে 1000 বার তাকে বিবাহ করতে ইচ্ছুক এই সংগ্রাম জোয়ারদার। আব্বা, আপনার ছেলে নতুন করে বিয়ে করতে চায় আপনার বৌমাকে। আপনার কোনো আপত্তি নেই তো? হাসলেন লতিফ জোয়ারদার। মাথা নত করেছে শ্যামা। চোখ সজল হয়ে আসছে। এটা হয়তো সুখের অশ্রু। লতিফ জোয়ারদার বললেন। আপত্তি নেই, তবে তবে উদ্বিগ্ন প্রশ্ন সংগ্রামের। লতিফ জোয়ারদারের উত্তর শীতল কণ্ঠে। আগামী শুক্রবার তবে বিয়ে হোক আমার ছেলের বৌমার। 7 গ্রামের সব মানুষ উপস্থিত থাকবে বিয়েতে। উৎসব হোক পুরো জমিদার রাজ্যে। জমিদার সংগ্রাম জোয়ারদারের বিয়ের উৎসব। সালেহা এক মুহূর্ত দাঁড়ালেন না। ফোঁস করে উঠে গটগট পায়ে স্থান ত্যাগ করলেন। আর যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল সংগ্রাম। মাথা নাড়ালো দুদিকে। ঘরে অঙ্কুর নেই। রাতের খাবারের পর থেকে আর খোঁজ নেই তার। খাওয়ার পরপরই আজ ঘুমিয়েছে শায়লা। ইদানিং ঘুমানোর সময় মেলাতে পারেন না তিনি। আগের তুলনায় দেরি হয় ঘুমাতে ঘুমাতে। আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়েছেন। বালা ঘরে গিয়ে ঘুমন্ত অবস্থায় দেখেছে তাকে। নিজের ঘরে এসে পায়চারি করেছে অনেকক্ষণ। সময় কাটছে না আজ। একলা একলা সময় পেরোতে চাইছে না। এই অঙ্কুরটা কোথায় কে জানে? বাবরিওয়ালা গেলটা কোথায়? সুরবালা হাঁটাহাঁটি করে ঘর থেকে বেরোলো। অঙ্কুর বাইরে বেরোয়নি বাড়ি থেকে। তাহলে ছাদে? বালা আজ অবধি ঘর আর বসার ঘর ব্যতীত পুরো বাড়িটাও ঘুরে দেখেনি। ছাদে তো যায়নি। এই রাতে ছাদে অঙ্কুর? তাছাড়া আর কোথায় যাবে? হয়তো ছাদে। বালা এক পা দুপা করে ছাদের দিকে পা বাড়ালো। সেদিকটায় অন্ধকার। আলোর বাতি আছে কিনা জানা নেই। আবছা আলো পৌঁছেছে অন্ধকারে। বালা ধীর পায়ে এগোলো। যত এগোচ্ছে অন্ধকার গাঢ় হচ্ছে। প্রথমে ভয় না জাগলো, এখন ভয় জাগলো বালার মনে। ছমছম করে উঠল গা। সামনে ছাদের দরজা। আধারে বোঝা যাচ্ছে না খোলা কি বন্ধ। ঢোক গিলল বালা। কম্পিত পায়ে এগোলো তবু। এই লোকটা এভাবে অন্ধকারে ছাদে কি করছে? বালা আর এক পা এগোতেই অঙ্কুরের কণ্ঠ ভেসে আসলো পেছন থেকে। সুরবালা। ঝটকা মেরে উঠল বালা। ধক করে পিছু ফিরল। আধারে আবছা অবয়ব দেখতে পেল অঙ্কুরের। আটকে উঠল অমনি। অঙ্কুর পেছনে, তার মানে ছাদে নেই। বালা বুকে হাত রেখে হাঁপ ছাড়তেই ছাদের দিক থেকে ধাম করে বিকট একটা শব্দ ভেসে আসলো। অমনি চিৎকার মেরে ছুটে আসলো বালা। হুড়মুড়িয়ে জড়িয়ে ধরল অঙ্কুরকে। এলোমেলো হয়ে সে শক্ত করে জড়িয়ে নিজেকে লুকাতে ব্যস্ত অঙ্কুরের সুঠাম বুকের মধ্যিখানে। চোখ মুখ খিচে চেঁচিয়ে উঠল আবার। ভূত! বালার আকস্মিক স্পর্শ সামলে হাসল অঙ্কুর। প্রতিক্রিয়াহীন হয়েই বলল, কোথায়? শব্দ হলো কিসের ওখানে? বুকের মাঝে সেপ্টে মুখ লুকিয়ে প্রশ্ন। উত্তর অঙ্কুরের। প্রকৃতি আমার কাছে আসার সুযোগ করে দিল তোমায়। তুমি তো ভারী সুযোগ সন্ধানী। সুযোগের সদ্ব্যবহার করতে সময় নিলে না। ঝট করে মাথা তুলল সুরবালা। আবছা আলো আধারের মাঝে অঙ্কুরের ফিচেল হাসি সমেত মুখখানা দেখে এক ঝটকায় দূরে সরল। নিজেকে সামলে কথা পাল্টালো ক্যাটকেটে স্বরে। বাবরি বলা গোমরা মুখ, কোথায় ছিলেন এতক্ষণ? কেন খুঁজছিলে আমায়? ঘরে নেই তাই খুঁজতে বের হয়েছিলাম। ভেবেছিলাম ছাদে। কি প্রয়োজন আমার সাথে?
বালা সরু দৃষ্টি পাত করলো। পাশেই সুইচ বোর্ড, অঙ্কুরের সুইচ বোর্ড হাতড়ে আলো জ্বালিয়ে দিল। বুকে হাত গুটিয়ে হেলান দিয়ে দাঁড়ালো দেয়ালে। বালা চোখের চাহনি আরও সরু করলো। পরনের ঢিলে ঢালা বাদামি গেঞ্জিটাতে রং লেগে কপালেও একটু, হাতেও আছে বোধহয়। অঙ্কুর শুধালো ফের। কি হলো? কি প্রয়োজন আমার সাথে এই রাতে? খানিক চাপা স্বর। বালা কটমট করলো, বলল তরিতে। কোথায় ছিলেন এতক্ষণ? পাশের ঘরে। কি করছিলেন? সেখানে বউ আছে আরেকটা, তার সাথেই সময় কাটাচ্ছিলাম। বড় বড় টাসকি খেলো সুরবালা। কপাল গুটিয়ে হা বনে তাকালো। ওর মুখভঙ্গিমা দেখে খানিক পর হেসে ফেললো অঙ্কুর। আজ ওর মনটা ফুরফুরে একটু। ওকে এভাবে ঠোঁট প্রসারিত করে হাসতে আজ প্রথম দেখলো সুরবালা। খানিক মুখ বনে তাকিয়ে রইল সে। লোকটা হাসলে মন্দ লাগে না। ঠোঁটের কোণে সূক্ষ্ম টোল পড়ে, সেটাও নজর এড়ালো না। পর মুহূর্তেই নিজের নজর সামলালো সুরবালা। থতমত দৃষ্টি সরিয়ে করা শুধালো কঠিন স্বরে। মশকরা করেন? পছন্দ না হলেও আর করবো না। এমনিতেও এসব মশকরা করি না আমি। কি করছিলেন পাশের ঘরে? রং। অর্ধেক কাজ ফেলে এসেছি, সেরে আসি গিয়ে। ঘরে যাও তুমি। বলতে বলতে পিছু ফিরে হাঁটা ধরল। সুরবালা তরিতে তাড়া করলো ওকে। অঙ্কুর আর শায়লার ঘরের মাঝে একটা ঘর আছে, যেটা সবসময় তালাবদ্ধ থাকে। সেটার তালা আজ খোলা। সে ঘরেই ঢুকলো অঙ্কুর। বালা পিছু ঢুকতে গেলে খানিক থেমে বলল কপাল ভাঁজ ফেলে। আমাকে ছাড়া আজ দেখছি ঘুম আসছে না তোমার। ব্যাপার কি বলো তো? সুরবালা বিরক্তি নিয়ে অঙ্কুরকে টপকে ঘরে ঢুকলো। শুনুন। দুপা ঘরের ভেতরে ঢুকতেই থমকে গেল। এটা ঘর নাকি রঙের কারখানা? মেঝেতে যেখানে সেখানে রঙের ডিব্বা পড়ে আছে। দেয়াল জুড়ে নানা নাকিবুকি অঙ্কিত ছবি অগণিত। রঙের ছেটা এদিক ওদিক। সাদা মোটা কাগজ পড়ে আছে এখানে ওখানে। ইজেল অগণিত। বালার মুখ ফাঁক হয়ে আসলো আপনা আপনি। অক্ষি যুগল বৃহৎ হয়ে আসলো। অঙ্কুর একটা ছবি অঙ্কন করছিল, কারণ নুপুরের ঝিনঝিনে আওয়াজে বাইরে বেরিয়েছিল। এখন বাকি আর্টটুকু সম্পন্ন করতে হবে। সে সুরবালাকে পাশ কাটিয়ে নিজের অর্ধ সম্পন্ন করে রাখা ছবিটার দিকে এগোলো। চেয়ারে বসে রং তুলি তুলল 2 আঙ্গুলে। সারফেসে রং করতে লাগলো নিজের মতো। সুরবালা খানিক থম মেরে দাঁড়িয়ে থেকে সেভাবেই মূর্তির মতো এগোলো। বলল ছবিটার দিকে লক্ষ্য রেখে। কি আঁকছেন এসব? দেখো। কিছুই তো বোঝা যাচ্ছে না। এমনি। একে কি হবে? বিক্রি। 2 টাকায়? চলন্ত হাত থামলো অঙ্কুরের। কপাল কুঁচকে সুরবালার দিকে তাকালো। সুরবালা ফ্যালফেলে হেসে বলল আবার। বেশি বলে ফেললাম? অঙ্কুর শ্বাস ফেলল, ফের কাজে মনোযোগ দিয়ে বলল। কমপক্ষে 10,000 টাকায়। আটকে উঠল বালা। চাইলো বৃহৎ নয়নে। বিশ্বাস হলো না, মুখ ভ্যাংচালো। পাশের লম্বা টেবিলের উপর কতগুলো ছবি। এগুলোর রং শুকিয়ে গেছে। সুরবালা সেখানে একটা ছবি হাতে তুলে সেটাতে নজর বোলাতে বোলাতে বলল। এর থেকে তো সৈকত ভালো আঁকতে পারে। আপনি বরং মিস্ত্রি ভালো না। অঙ্কনের আগাগোড়া কিছুই বোঝা যায় না, মুখে চোপা মারেন। কে কি এসব? হ্যাঁ, হাতে যেটা ধরে আছো সেটাই ইতিমধ্যেই সোল্ড হয়ে গেছে 12,000 টাকায়। ধক করে উঠল সুরবালা। রং শুকানো ছবিখানা হাত থেকে ফসকে পড়ল আপনা আপনি। কি বলে এই লোক? বুদ্ধ পেয়েছে ওকে? নিচে নজর দিতেই আরও বেশি আটকে উঠল। কাগজটা গিয়ে পড়েছে ভেজা রঙের উপর। সুরবালা তরিতে সেটা তুলল। বিকৃত হয়ে গেছে মুহূর্তেই। শুকনো রঙের উপর ভেজা রং মুহূর্তেই ছড়িয়ে গেছে। জিভে কামড় বসালো সে। ধীর চোখ তুলে চাইলো অঙ্কুরের পানে। অঙ্কুর আগে থেকে তাকিয়ে স্থির দৃষ্টিতে। সুরবালা তাকাতেই বলল শীতল কণ্ঠে। 12,000 টাকা শেষ। বলেই দীর্ঘশ্বাস। ফের মনোযোগ দিল কাজে। বালা শুধালো সন্দিহান। সত্যি 12,000? হুম। এবার কি হবে? কি আর হবে? নষ্ট হয়ে গেল তো। যাক। বকবেন না আমায়? স্বামীর আদরে বকা খেতে চাও? বালা স্বাভাবিক হলো। এই লোকটা অন্যরকম বলে ফেলছে। ভ্রু গুটিয়ে তীক্ষ্ণ করলো বালা। শ্যামা ঘরে এলো। সংগ্রাম বাইরে বেরিয়েছে, বেরোবে না বলেও। সব আলো জ্বালিয়ে সংগ্রামের জন্য অপেক্ষা করছে সে। তার আসার কোনো নামই নেই। বারান্দায় দাঁড়ালো শ্যামা।
ফটকের বাইরে সংগ্রামের টিকিটাও নজরে পড়ল না। রাত পেরিয়েছে 10টা। এত রাতে বাইরে কি করছে এই লোকটা? বারান্দায় দাঁড়ানোর সায় দিল না শ্যামার মনে। গায়ে আচানক কাটা দিতে পিছু ফিরল বারান্দা ছাড়তে। অমনি মুখোমুখি হলো সংগ্রাম। চমকে উঠল শ্যামা। সংগ্রাম এখানে এসেছে কখন? শ্যামাকে চমকাতে দেখে ভ্রু নাচালো সংগ্রাম। এগিয়ে শুধালো, আজ শরীরে গ্রান টের পেল না যে? সুগন্ধি মাখেননি আর? কাপড় পাল্টে সুগন্ধি মাখা হয়নি। সংগ্রাম বলল, তার মানে সুগন্ধের গ্রান অনুভব করো, আমাকে নয়। দুটোই। আমাকে অনুভব করার ক্ষমতা বাড়াতে হবে বেগম। এবার বিয়ের পর বাড়িয়ে নিও। কদিন পর কিন্তু বিয়ে আমাদের। শ্যামা চিবুক নামায়, বলে, বিয়ে তো হয়েছে আমাদের, এখন আবার এভাবে আবার বিয়ে করার কি প্রয়োজন ছিল? ছিল, আগের বিয়েটা উপভোগ করতে পারিনি। জ্ঞানশূন্য বউ কি ওভাবে বিয়ে করে লাভ আছে বলো? এমনভাবে বিয়ে করেছে, বিয়ের পর দিন বউ চেনে না আমায়, তাকে চোর অপরাধে হাত কেটে দিতে চায় আমার। বাহ, সাহসের তারিফ করতে হয় তার। শ্যামা হাসল, বলল, আমি কি তখন জানতাম নাকি? সংগ্রাম শ্যামাকে পিছু ফেরালো। বরাবরের ন্যায় আলতো করে জড়িয়ে ধরল পেছন থেকে। থুতনি কাঁধে ঠেকাতেই কুকড়ে উঠল শ্যামা। সংগ্রামের খোঁচা খোঁচা দাড়ি বিদ্ধ হলো উন্মুক্ত কাঁধে। শ্যামাকে কুকড়ে যেতে দেখে সংগ্রাম বলল, বিয়ের জন্য প্রস্তুত হন বেগম। আমাকে আরও একবার স্বামী হিসেবে গ্রহণের জন্য প্রস্তুত হন। আপনাকে আপন বউ হিসেবে দেখব আমি। আমি কি এখন আপনার পরবউ? হাসলো সংগ্রাম। আমার জন্য তো বউ সাজেন এবার সাজবেন। এখন তো আমার জন্য। সেদিন তো সাজালেন, দেখলেনও। সেদিন কি বিয়ে করেছে নাকি? বিয়ের বউ আলাদা আলাদা একটা অনুভূতি আছে বিয়েতে, বউকে বউ সাজে দেখতে। আচ্ছা। বিয়ের রাতে বউয়ের সাজগোজ নষ্ট করতেও কিন্তু আলাদা একটা অনুভূতি আছে, জানেন? শ্যামা ঝট করে ঘাড় ঘোরায়, তাকায় বৃহৎ নয়নে। তা দেখে শব্দ করে হেসে ওঠে সংগ্রাম। সকালের পাপমুক্ত স্নিগ্ধ কোমল আবহাওয়ায় পুরো জমিদার রাজ্যের মধ্যে রোল পড়েছে সংগ্রাম জোয়ারদারের পুনরায় বিয়ের বিষয় নিয়ে। বিয়ে পুনরায়, তবে বউ এক বউকে আবার বিয়ে করছেন সবার ছোট জমিদার সাহেব। সংগ্রামের জমিদার হওয়ার ঘোষণাও পড়েছে সকাল হতে না হতেই। ঢাকঢোল পেটানো হয়নি, এর আগেই হৈ হৈ পড়ে গেছে গ্রামে। আগামী শুক্রবার আসতে হাতে 3 দিন বাকি। লতিফ জোয়ারদার এই শরীরেই গ্রামে বেরিয়েছিলেন সকাল সকাল। গ্রামের 5 রাস্তার মোড়ে বড় বটগাছটার নিচে তার সভা বসে, আজও বসেছিল। সেখানেই গুটি কয়েকের মাঝে সংগ্রাম জমিদার হওয়ার কথা পেরেছিলেন। মুহূর্তেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে সবার মাঝে। 7 গ্রামের প্রতিটা কোণায় ছড়িয়ে পড়েছে এই কথাটি, সংগ্রাম জোয়ারদার আজ থেকে তাদের জমিদার। এটা এক খুশির খবর। তার থেকেও বড় খুশির খবর, 3 দিন বাদ তাদের জমিদারের বিয়ে। বিয়ের আমন্ত্রণ পুরো গ্রামে। সংগ্রাম লতিফ জোয়ারদারের সাথে বেরোয়নি, সে বেরিয়েছে দেরি করে। গ্রামে যার সামনেই পড়েছে সেই আজ ওকে জমিদার বলে সম্বোধন করেছে। সে এখন জমিদার। 7 গ্রামের 5 রাস্তার মোড়ের সভা উঠে গেছে। সংগ্রাম যেতে পারেনি সেখানে। সে আজ মাধবপুরের দিকে রওনা দিয়েছে একটু। সাথে মোটা তাজা 2 জন আছে সংগ্রামের। সংগ্রাম একেই সুঠাম, ওরা সংগ্রামকেও ছাড়িয়ে। এরা রহিম করিম 2 ভাই। সংগ্রামের সাথে অধিক সময় দেখা যায় এদের। সেদিন জঙ্গলেও এরাই ছিল সংগ্রামের সাথে। এরা ব্যথিত শ্যামাকে আর দেখেনি কেউ। প্রথমে বাজারে গিয়েছিল সংগ্রাম, কয়েকটা ব্যাগ ভর্তি বাজার করেছে, চাল ডাল থেকে শুরু করে আনাজপাতি সব কিছুই। বাজার থেকে জিপ উড়িয়ে সোজা মাধবপুরে গিয়ে থেমেছে। নদীর একদম পাড়ের ছোট্ট কুঁড়ে ঘরটার সামনে। একটাই বড়সড় ঘর, পাশেই ছাউনি দেওয়া রান্নার জায়গা। ঘরটা কাঁচা বাঁশের কারবারি, বেড়া দিয়ে ঘেরাও করা। 2-1 দিন হবে হয়তো ঘেরাও করার। ঘরের ছাউনিও নতুন, আগে খসে পড়া নুড়বুড়ে এই ঘরখানা। সংগ্রামের আদেশ মোতাবেক 2 দিন আগে একেবারে পাকা পোক্ত করে ঘরটা নতুন করে তোলা হয়েছে। আবার ছাউনি পরিবর্তন করা হয়েছে। জিপ থামিয়ে সেখানে নামালো সংগ্রাম। ব্যাগগুলো ইশারা করে রহিম করিমকে বলল, এগুলো ভেতরে নিয়ে যাও। তৎক্ষণাৎ আদেশ তামিল করলো ওরা। বাজার ভর্তি ভারী ভারী ব্যাগগুলো নিয়ে গিয়ে রান্নার জায়গার পাশে রাখলো।
সংগ্রাম পেছনে হাত গুটিয়ে এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখলো ঘরের দরজা বাহির থেকে আটকে দেওয়া। কলপার বাড়ির পেছনে। সেখান থেকে জিপের আওয়াজ পেয়ে ছুটে আসলো রোগা পাতলা ছিমছাম মেয়েটা। অল্প নোংরা ওড়নায় হাত মুছে ডাকলো নিভু স্বরে। ছোট জমিদার, আপনি? তরিতে চাইলো সংগ্রাম। ফুলিকে দেখে মুচকি হাসলো, বলল প্রগাঢ় স্বরে। কোথায় গেছিলে? কলপারে। রান্না হয়েছে? হুম। বাজার নিয়ে এসেছে, তুলে রাখো ওগুলো। ফুলি নজর ঘুরিয়ে ব্যাগগুলো দিকে তাকালো, বড় বড় 4টা ব্যাগ। ফুলি অসহায় চোখে ফের তাকালো সংগ্রামের দিকে, বলল হতাশ হয়ে। এগুলো আনার দরকার আসছিল না ছোট জমিদার, আগের বাজার আছে এখনো। কি দরকার নয় তোমাকে বুঝতে হবে না, যা বলছি তাই করো। আম্মা কোথায় তোমার? ফুলি মাথা নোয়ালো, বলল ধীরে। ঘরে। দরজা খুলে দাও, দেখা করবো ওনার সাথে। ফুলি কথা না বাড়িয়ে দরজা খুলে দিল। সংগ্রাম শটান হয়েই ঢুকলো ঘরে। মেঝেতে একখানা পাতলা পুরনো কাঁথা মুড়িয়ে নিথর হয়ে শুয়ে আছে ফরিদা বেগম, ফুলির আম্মা। শরীরে কিচ্ছু নেই তার, হাড় ব্যথিত, চোয়ালে মাংস নেই, চুপসে দেবে গেছে, ঝুলে গেছে চামড়া। চোখ বুঝে মুখ অন্নপাশ করে শুয়ে আছেন অবলীলায়। গন্ধ ছড়িয়েছে ঘরে। সংগ্রাম আগে ঢুকেছে, ফুলি পেছনে ঢুকতেই ধক করে গন্ধ বিঁধল নাকে। ফরিদা অচল, নড়াচড়া করতে পারেন না। মলমূত্র বিছানাতেই ত্যাগ করেন তিনি। প্রসাবের গন্ধ ছড়াচ্ছে, তার মানে প্রসাব করেছেন হয়তো। ফুলি শঙ্কিত হলো। সংগ্রাম এই মুহূর্তে ঘরে, নিশ্চয় ওর বুঝতে বাকি নেই। অস্বস্তিতে পড়ল ফুলি, চোরা চোখে সংগ্রামের দিকে তাকালো। সংগ্রামের মুখে প্রতিক্রিয়া নেই কোনো, নাক সিটকালো না সে, স্বাভাবিক চোখে দেখছে ফরিদাকে। ফুলি বিচলিত ইতস্ত স্বরে বলল, কণ্ঠ খাদে নামিয়ে। আপনি বাইরে যান ছোট জমিদার, আমি আমারই পরিষ্কার করাই দিতেছি, গন্ধ হইতাছে। একবার ডেকে চলে যাব, সময় নেই আমার, তুমি পরে পরিষ্কার করে দিও। সংগ্রাম ফরিদার সামনে একটা ছোট্ট পিঁড়ি টেনে বসলো। ভেজা চোখ ফরিদার, মুখখানা খানিক বাঁকা, আদৌ চোখ খুলেই ঘুমাচ্ছেন হয়তো। সংগ্রাম তাকালো তবুও, ধীর শীতল কণ্ঠে। আম্মা। প্রথমে সাড়া পেল না, আরও একবার তাকাতেই ধীরে ঘাড় ঘোরালো ফরিদা। প্রতিক্রিয়াহীন ভাবে আধো দৃষ্টিপাত করলো সংগ্রামের পানে। কিছু বুঝলো কিনা কে জানে, চিনল না হয়তো। সংগ্রাম শুধালো, আমাকে চিনতে পেরেছেন? কোনো সাড়া নেই। ফরিদা চেনি গোর স্থির চোখে, ফুলিকেই চেনে না মাঝে মাঝে। সংগ্রাম তো অনেক দূর। সংগ্রাম পকেট থেকে একখানা সুগন্ধি বের করলো, ছিপি খুলে ফরিদার গায়ে মাখিয়ে দিল তা। হাত বাড়িয়ে অযথা খুলে রাখা চোখ দুটো বন্ধ করে দিল। তপ্ত শ্বাস ফেলে বলল ফুলির উদ্দেশ্যে। সে আমাকে বরণে গেছো, তাই না? ফুলির ক্ষীণ অবশ উত্তর। না, কই নাই। হাসলো সংগ্রাম, বলল, তোমার সইকে আবার বিয়ে করছে, দাওয়াত দিতে আসলাম তোমায়। ফুলি এক মুহূর্তে চিকচিক করে উঠল, নত মাথা তুলল তরিতে। উজ্জ্বল নক্ষত্রের ন্যায় ঝিলিক বয়ে গেল দু চোখে। ও বলল সহসা, বিয়া? শুক্রবার আবার বিয়ে হবে আমাদের, আয়োজন হবে। তোমার আশা চাই কিন্তু। শ্যামারে আবার বিয়া করবেন? তোমার সইয়ের বিয়ে করে শখ জেগেছে আবার। হাসলো ফুলি। সংগ্রাম উঠে দাঁড়ালো, ফুলির সামনে এসে বলল গলা নামিয়ে, আমাকে ভাই মানো? ধীরে চাইলো ফুলি, চোখের চাহনি শীতল। সংগ্রাম বলতে লাগলো, শ্যামার সাথে তোমার সম্পর্কটা না হয় বাদই দিলাম, তোমাকে বোন বলেছি তো আমি। আমার বোনের জীবন গুছিয়ে নেওয়ার দায়িত্ব আমার। যে চলে গেছে তার জন্য নিজেকে খুইয়ে ফেলো না, সে আর আসবে না। যে নিজে থেকে চায় সে ফিরে আসার জন্য চায় না। তোমাকে যতদূর আগে দেখেছে তুমি শক্ত, ইদানিং নরম হয়ে পড়ছ। যার জন্য নরম হয়ে পড়ছ সে তোমাকে ফেলে রেখে চলে গেছে অন্যের কাছে। অন্যকে বেছে নিয়েছে, ঘর বেঁধেছে, সংসার সাজিয়েছে। বুঝতে পারছো সেটা? শুধু যে আম্মার জন্য তোমার অবস্থা এমন হয়েছে তা কিন্তু নয়। তোমার অবস্থা এমন কেন হয়েছে তুমি জানো? তুমি অবুঝ নাও ফুলি। তোমার জীবনে এখন তোমার আম্মা ব্যতীত আর কেউ নেই। আর কারো গুরুত্ব বুঝতে হবে না তোমায়। নিজেকে সামলাও আগে, নয়তো আম্মাকে সামলাবে কে? ফুলি চেয়ে থাকতেই চোখ জ্বলে উঠল, পানি জমলো অক্ষিপটে। বিষাদ ঘিরে ধরল ওকে, বুকখানা উঠল মোচড় দিয়ে। গলা কাঁপলো কিছু উচ্চারণ করতে, তবুও কম্পিত কণ্ঠে কোনো রকমে বলল মেয়েটা, আচ্ছা ছোট্ট জমিদার,
মানুষে দেখলে চেনা যায় না কেন? কইতে পারেন মানুষ এমন মুখোশ পইরা থাকে কেন? আশা জাগায় কেন মানুষ? মানুষের মুখোশ পরার প্রয়োজন হয় না, অমানুষের প্রয়োজন হয়। যারা মুখোশ পরে তারা অমানুষ। উনি অমানুষ আসিল? আমি তো ভালো ভাবছিলাম। সেই ছোটকাল থেকে এইটাই মাইনে আইছি। যেটা ভেবে এসছো, তাকে যেমন ভেবে এসছো, সে কি শেষমেশ তেমন রইল? ঠোঁট ভেঙে আসলো ফুলির। এ পর্যায়ে চোখ থেকে পানি গড়ালো। চোখ নামিয়ে এক হাত দিয়ে অন্য হাত চেপে ধরলো, উচ্চারণ করলো অস্ফুটে অবিশ্বাস্যে। রইল না তো। তাহলে আমি না হয় বোকা, ঘেনু নাই আমার মাথায়, বুদ্ধ বানাইছে আমারে। কিন্তু আপনি তো হুঁশিয়ার, আপনিও চিনলেন না মানুষ। সে যে এমন বুঝলেন না? সে তো আমার সাথে অবিচার করেনি। আমি তাকে যেমন দেখেছি তেমনই ভেবেছে। আমার সামনে ওই সত্তা এক ছিল, তোমার সামনে ছিল দুটো। ফুলি ঠোঁট কামড়ে ধরল। শ্বাসরুদ্ধ হয়ে আসা কান্না চেপে রাখার চেষ্টা করলো বৃথা, কিন্তু পারল না। দম বন্ধ হয়ে আসতেই ফুপিয়ে উঠল জোরে। মানুষটা অমানুষ, এটা মানতে কষ্ট হচ্ছে। মনের ভেতর যেটুকু আশা বেঁচে আছে সেটুকুতে আর ছাই চাপা দিতে ইচ্ছে করছে না। আহাদের সম্পর্কে সবটা জানা সত্ত্বেও এখনও নিজের মনকে আশ্বাস দিচ্ছে সে যে সবটা মিথ্যা। যদি অন্তত মিথ্যা হয়, কিছু বললেই কি আর হয়? সত্যি মিথ্যা হয়, সবটা তো সত্যি। সে যে দেখেছে নিজের চোখে, দেখেছে আহাদকে সংসার করতে, বউ নিয়ে বাড়িতে ঢুকতে। আহাদ তো সম্পর্কে ওর ফুপাতো ভাই, ফুপো এখনও বেঁচে আছেন। পাশাপাশি ঘর ছিল ওদের, তবে ওর ফুপু মোটেও সহ্য করতে পারতো না ওদের। বাড়ি এক হলো, দুই ঘরের মাঝে বেড়া দিয়ে দুটো আলাদা চত্বর করা ছিল। এক ঘরে করে রেখেছিল ফুলি ওর আম্মাকে। তবুও কোনো অভিযোগ ছিল না মেয়েটার। আহাত তো পাশে ছিল, অভিযোগ করার প্রয়োজনই হয়নি। কিন্তু কি হলো শেষে? যাকে পাশে ভাবলো সেই বেরোলো সবচেয়ে দূরের জন। বাপ মরেছে সেই ছোট্ট কালে, মাও অসুস্থ। ফুলির বাঁচার আশা ওর মা। আহাত সবসময় ওর পাশে থাকতো। নিজের মায়ের অগোচরে চুপিসারে সব ভার বহন করতো ফুলি আর ফরিদার। টানাটানির সংসারে ফুলি চলতো কোনো রকমে। ফরিদার পেছনে খরচ হতো যা, ওষুধপত্র এখন আর খেতে হয় না। এখন সেটুকু খরচও নেই। সংগ্রাম জোয়ারদার আগে থেকেই ফুলিকে চিনত। অনেকবার অনেকভাবে ফুলিদের সহায়ক হয়ে দাঁড়িয়েছে সে। আহাদ শহর ছেড়ে গ্রামে আসার পর ফুলির কথা ভেবে নিজের দায়িত্বে আহাদকে নিজের সাথে রেখেছিল সে। কাজ দিয়েছিল গাড়ির চালক হিসেবে, বেতন দিত হিসাবের তুলনায় দ্বিগুণ, যাতে ফুলিদের চলতে অসুবিধা না হয়। দেখে খারাপ মনে হয়নি ছেলেটাকে, বেশ নরম সরম আহাদ। ফুলির দিক থেকেই ওকে চেনা সংগ্রামের। ফুলিকে যে আহাদ ভালোবাসে এটা ধারণায় ছিল সংগ্রামের। হাবভাবে অনুমান করেছিল সে। ফুলিও সারা জীবন স্বপ্ন বুনে এসেছে আহাদ ভাইয়ের বউ হবে সে। আহাদ ভাই, আহাদ ভাই করে মুখে ফেনা তুলতো শ্যামার কাছে। লজ্জাও পেত নিজের মাঝে। কালচে শ্যামলা চেহারাখানা আহাদের কথা উঠলে রাঙা হয়ে উঠত। সেই আহাদ কি করলো? বিয়ে করলো। আচমকা একদিন বউ তুলল ঘরে। ফুলির সামনে বউকে পরিচয় করিয়েও দিল হেসে হেসে। বলল দ্বিধাহীন সোজা সাপটা। ফুলি নির্বাক ছিল সেই দিন, সেই মুহূর্তে। নতুন বউয়ের সাথে কি সুন্দর হাসছে ওর আহাদ ভাই। এটা আদৌ সত্যি? সত্যি দেখছে ফুলি। সজল ঝাপসা চোখে নির্বোধের ন্যায় চেয়েছিল সেদিন মেয়েটা। এটা তো দুঃস্বপ্ন। ফুলিটা আসলেই বোকা। বাস্তবকে স্বপ্ন বলে চালাতে চেয়েছিল, কিন্তু পারল না চালাতে। বাস্তব তো বাস্তবই। আহাদ ভাইয়ের এনে দেওয়া শাড়ি, চুড়ি, আলতার কৌটা খুব সযত্নে আগলে রেখেছিল মেয়েটা। দ্বিতীয়বার এগুলো পরেনি পুরনো হয়ে যাবে বলে। কি হলো? ওগুলো তো নতুনই রইল, পুরনো হলো স্মৃতি, কল্পনাগুলো। আহাদ হঠাৎ কেন বিয়ে করেছে জানা নেই, জানতেও চায়নি ফুলি। দ্বিতীয়বার চোখ তুলেও তাকায়নি আহাদের দিকে। দুটো দিন গুমড়ে গুমড়ে ওভাবেই কাটিয়েছিল। আহাদের বউটা ভালো, মিশুক বেশ। ফুলির সাথে কথা বলার চেষ্টা করেছিল। ফরিদাকেও নিঃসংকোচে ঘৃণাহীন দেখেছিল দুবার। মাঝের বেড়া পেরিয়ে চুপি চুপি কয়েকবার ফুলির কাছে এসেছিল কথা বলার সুযোগে। ফুলি কথা বলেনি। সংগ্রাম যখন জানলো এসব, তখন সে ফুলিদের বাড়িতে গিয়েছিল। এমনিতেও যাওয়া আসা চলতো ফুলির মাকে দেখার জন্য। আহাদকে শুধু প্রশ্ন করেছিল সংগ্রাম যে সে ফুলিকে ভালোবাসতো কিনা। আহাদ উত্তর করেছিল সোজাসুজি, সে ফুলিকে কখনো ভালোবাসেনি। অসহায়ত্বে করুণা দেখিয়েছিল সে।
এর বেশি কিচ্ছু না। উত্তরটা ছিল ফুলির সম্মুখে। শুনেছে ফুলি, উত্তর করতে একটু বাঁধেনি আহাদের মুখে। কেমন টান টান হয়ে উত্তর করেছে। সংগ্রামের সামনে অন্য সময় মাথা নুয়ে কথা বলতো, কিন্তু সেদিন ওর মাথা নোয়ানো ছিল না। সেদিনের পর ফুলিকে ও বাড়ি থেকে বের করিয়ে এনেছে সংগ্রাম। মনে মনে ভেবেছে সেও একরকম আহাদ, অন্তত বালার দিক থেকে সেও তো আহাদের অনুরূপ নয় কি? ও যা করেছে তাই করেছে আহাদও। ওর বেলায় ফুলির জায়গায় ছিল সুরবালা। এক চিলতে ভালোবাসার জন্য নিজের মাঝে দীর্ঘদিন স্বপ্ন বুনেছিল দুই রমণী। স্বপ্ন ভেঙেছে দুই যুবক। সংগ্রাম আর আহাদকে কি বলতো? নিজের দিক থেকে বিবেচনায় সে কি কিছু বলেনি আহাদকে? হয়তো বলা উচিত ছিল। আহাদকে কিছু বললে অপরাধী হিসেবে গণ্য হতো আহাদ, সেক্ষেত্রে সংগ্রামও গণ্য হওয়ার কথা। আজ যে ওকে অমানুষ বলল, এটা বলতে একটু জড়িয়ে যাচ্ছিল জিভে, কিন্তু ফুলিকে সান্ত্বনার ভাষা বোঝানোর জন্য বলতে হয়েছে। ফুলিটা ভালো, সহজ সরল। মেয়েটাকে এই মুহূর্তে অমন করে কাঁদতে দেখে ভালো লাগলো না সংগ্রামের কাছে। শ্যামাই সব জানে না, এসব তো এখনকার ঘটনা নয়, অনেক দিন হচ্ছে এসবের। শ্যামাকে একবার মাধবপুরে রেখে যাওয়ার পর সংগ্রাম ভেবেছিল ফুলি হয়তো জানিয়ে দেবে ওকে, কিন্তু পরবর্তীতে শ্যামার নীরব ভাবমূর্তি দেখে বুঝেছিল ফুলি কিছুই বলেনি। ফুলি ঠোঁট কামড়ে কান্না সংবরণ করলো। সংগ্রাম বলল শ্বাস ফেলে, আমার নিজের খেয়াল রেখো। এখানে কিন্তু আশেপাশে তোমাদের কেউ নেই। বাড়ি থেকে বেরোবে না কোথাও, ঠিকঠাক খাবে, আম্মাকেও দেখবে। শুক্রবার তোমাকে এসে নিয়ে যাবো তোমার সইয়ের কাছে, কেমন? ঘাড় কাত করে সম্মতি দিল ফুলি। সংগ্রাম ঘর থেকে বেরিয়ে আসলো। দরজা পর্যন্ত এসে আর বেরোলো না ফুলি। রহিম, করিম, সংগ্রাম জিপে উঠেই কালো ধোঁয়া উড়িয়ে শব্দ তুলে চলে গেল নিমিষেই। নীরব সংগ্রাম। গাড়ির শব্দ শুধু। রহিম গাড়ি চালাচ্ছে, পেছনে করিম বসে। সে একটু সামনের দিকে ঝুঁকে বলল গলা ছেড়ে। কথা শুরুই করতে পারল না, এর আগে ছাড়ি মারল রহিম। চাপকে ছাল তুলবো। ছোট জমিদার কি জমিদার ক জানোস না? উনি এখন ছোট জমিদার নাই, জমিদার হইছে আমাগো। পথের দিকে তাকিয়ে ওদের কথায় হাসলো সংগ্রাম। করিম নিজেকে শুধরে আমতা আমতা করে আবারও বলল, আচ্ছা জমিদার সাহেব এখন কথা কই। হুম। আপনি আহাদরে কিছু কইলেন না যে? সাইরা দিলেন এমনে সহজে কেন? হুম, সংসার পেতেছেও। নতুন সংসার ও নতুন বউর জীবনটা নষ্ট করতে ইচ্ছে হয়নি। ওইকে একখান মাইয়ার জীবন নষ্ট করলো তার বেলা। নষ্ট আর কোথায় করলো? করলো না, ভুলি মাইয়াটা তো ওরে পছন্দ করতো, এইটা যাই না বিয়ে করলো না করলো যে। হয়তো কখনো সে চোখে দেখেনি ফুলিকে, তাই ফুলির পছন্দটাও গুরুত্ব দেয়নি। এবার কটাক্ষ করলো রহিম, বলল, এ দেখে নাই বেটারে কয়দিনে চিনছি আমি। সুন্দর মাইয়া দেখা মজা গেছে। ফুলি তো এত না কালা, এই লাইগাই ছাড়ছে, মত পাল্টাইছে। করিম কপাল গুটিয়ে বলে উঠল, আহাদের বউরে দেখছস তুই কেমনে? চোখ দিয়া। মারমু একটা কিল, মাইশের বউরে চোখ দিয়া দেখতে লজ্জা করে না? চোখ দিয়া দেখমু না তো কি দিয়া দেখমু? আল্লাহ দুই খান চোখ দিছে দেখার লাইগা। তুই কি মানুষের বুক নাক দিয়া দেখোস? চুপ কর, আমি কার বউরে দেখছি? কেন আমাগো পাশের বাড়ির জলিল মিয়ার বউটারে দেখোস নাই? তুই তো দেখা ইসা কইলি বুইরার কপালে কচি বউ। আমরা একখান বিয়া করবার পারি না মাইয়ার অভাবে। আর বুইরা বেটা কচি বউ কই থেকে জুগায় কেডাই জানে। ওই কচি বউটারে দাদির চোখে দেখছি আমি। হ্যাঁ দাদি আমাগো, দাদি কইয়া ডাকছি আমি। আর মাইয়া গো দিকে ভুল কইরা একবার তাকাইলে গোনা নাই, আমার গোনা হয় নাই বাপু। আমিও ভুল কইরা চুপ কইরা আহাদের বউটারে দেখতে গেছিলাম। এক পলক দেখছি, আমারও গুনাহ হয় নাই। ওরে কালা পাটা, তুই মানুষের বউরে দেখার লাইগা উদ্দেশ্য কইরা গেছিলি? খারা আইস বাড়ি যাই, আমারে কইতেছি খারা। অমনি ব্রেক কষল রহিম, কটমটিয়ে তাকালো পেছনে, ঝাঁঝিয়ে উঠল, তুই আমারে কালা পাঠা কইলি কিল্লাই? আমি পাঠা? ও দুঃখু, কালা পাঠা না, কালা খাসি হইব। তোর তো মুসলমানই হইছে, আমি ভুললে গেছিলাম। রহিম তেলে বেগুনে গিজ গিজ করে জ্বলে উঠল। কথা শেষ করেই পেট চেপে হো হো করে হেসে উঠল করিম। হাসলো সংগ্রামও, ক্ষীণ হাসি ওর।
এ দুটোতে সারাক্ষণ এভাবে লেগে থাকে একে অপরের পিছে। শরীরে আর বয়সেই বেড়েছে এরা, বুদ্ধি এখনো হাঁটুর নিচে। এদের শরীরের চওড়া গঠন দেখলে যে কেউ ভয় পাবে, কিন্তু কথা শুনলে টাসকি খাবে। সংগ্রাম এদেরকে ভালো করেই চেনে। সহজ সরল এরা, কোনো প্রকার কাঠিন্যতা নেই এদের মাঝে। সেই বছর সাতেক থেকে এরা সংগ্রামের সঙ্গী, একেবারে সঙ্গের সাথী। এদেরকে বেশ উপভোগ করে সংগ্রাম। সংগ্রামের যে কোনো কর্মকাণ্ড পদক্ষেপ সব এদের নখদর্পণে থাকে। সংগ্রাম বলার আগে সবটা হয়ে যায়। এদিক থেকে বেশ চতুর এরা, কঠিন কাজেও হাত কাঁপে না, কারণ সে কাজ সংগ্রাম করতে বলেছে। সংগ্রামকে অন্ধের মতো বিশ্বাস করে এরা। নিজে ভুল হতে পারে, কিন্তু সংগ্রাম ভুল হবে না কখনোই, এটাই মনে করে এরা। রহিমকে খেপে যেতে দেখে সংগ্রাম বলে উঠল এবার, থামবে তোমরা? বাড়ি যাব, বাড়ি চলো। রহিম সামনে ফিরে দাঁত চেপে বলল করিমের উদ্দেশ্যে, তোরে পরে দেখা নেমো। দেখিস আমারে চোখ দিয়া ভালো কইরা দেখিস, কোনাও হইব না এতে। তাও মানুষের বউরে দেখিস না, কব্বরে গেলে নাইলে আমারে সাক্ষী দিতে হইব বুলুক বুলুক কাজকামের লইগা। দুপুর গড়িয়ে বিকেল। আজ খেতে গেছে আফতাব। ওরা বাবার সাথে হাল ধরেছে আজ। দুপুরে সে দুই বাপ ছেলে খেয়ে আবার বেরিয়েছে। এখনই রাতের রান্না বসিয়েছেন খালেদা। ময়না চুলার পাড়ে আছে, বসে আছে হাতে একখানা বই নিয়ে। এক হাত মাথায় রেখে অন্য হাতে বই ধরে ঝিমুচ্ছে বসে বসে। বইয়ের দিকে তাকালে রাজ্যের ঘুম সব ঘিরে ধরে চোখে। অন্য সময় তো ঘুম আসে না। পড়ার সাথে ঘুমের বিরোধিতা কোথায়? পড়তে বসলেই কেন ঘুম পেতে হবে? বারবার হাই উঠছে আবার। খালেদা পলকে পলকে দেখছেন আর মিটিমিটি হাসছেন। দুপুরে খেতে এসে ময়নার দায়িত্বে খালেদার হাতে দিয়ে গেছে আফতাব, যেন ফাঁকিবাজি করতে না পারে এই মেয়ে। এর মধ্যেই খালেদার সাথে নামাজ শুরু করেছে ময়না। সেই দুপুরে নামাজের পর থেকেই বই হাতে নিয়েছে। হাত থেকে বই নামায়নি আর। এই হেঁটে হেঁটে পড়ছে, আবার বসে বসে। কি পড়ছে ওই ভালো জানে। মুখ না নাড়িয়ে বইয়ের পানে চেয়ে দেখতে দেখা যাচ্ছে ওকে। খালেদা অবুঝ। তিনি বুঝেছেন পড়ছে তার বৌমা। ময়না হাই তুলে তুলে বিরক্ত। অবশেষে ঠাস করে বইখানা বন্ধ করলো। খালেদার দিকে তাকিয়ে কাচুমাচু মুখে বলল, আর না পড়ি আম্মা, মেলাক্ষণ দায়িকা পড়তেছি, ভালো লাগতেছে না আর। খালেদা একটু বিরতি দিলেন, স্বস্তি দিয়ে বললেন, আইসা আরাম নেও একটু। আপনার পোলারে কইবেন না তো? না কমু না, তুমি দম নেও একখানা। দীর্ঘশ্বাস ফেলল ময়না। কি শান্তি, কি শান্তি। এতক্ষণে দম নিতে পারছে সে। খালেদা ভাত বসিয়েছেন। আসরের আজান পড়ে গেছে। ভাত হয়ে এসেছে প্রায়। ভাত নামিয়ে চুলায় জাল বাড়িয়ে তরকারি চাপালেন তিনি। শিং মাছ রান্না হবে। আফতাবের অপছন্দ এটা, তার জন্য আলাদা করে বড় মাছ ভাজা হবে। দুটো জোড়া চুলো, একটাতে মাছ বসিয়েছে, অন্যটায় কড়াইয়ে চাপিয়েছেন মাছ ভাজার জন্য। তেল ঢেলে দিয়েছেন, তেল গরম হয়নি। এদিকে নামাজের রক্ত চলে যাচ্ছে। ময়না তরিতে বলল, আম্মা আপনি গিয়া নামাজ পইরা লন, আমি এখানে আসি, আপনার পর আমি পড়ব। পারবা তো? হাত পা পুরাই বা না? না পারমু আমি, আপনি যান। খালেদা কথা বাড়ালেন না বেশি। সময় চলে যাচ্ছে। ময়না টুকটাক কাজ কম পারে এটা অজানা নয়। এখানে তো আর কিছুই করতে হবে না তেমন। তেল গরম হয়ে আসলে মাছ ছেড়ে দিতে হবে শুধু। কথা না বাড়িয়ে উঠে গেলেন খালেদা। ময়না এসে বসলো তার জায়গায়। কলপার থেকে অজু করে এসে সতর্কিত নজরে ময়নার দিকে চাইলেন খালেদা। বললেন আবার, হাত টাত পুরাইও না আবার। তেল গরম হইলে আইলে মাছ দিও না, আমি দিমু। আমি দিমু আম্মা, আপনি যান। পাশের চুলায় আগুনের তাপ কম, তেল গরম হতে দেরি আছে। খালেদা নামাজে ঢুকলেন। ময়না গুনগুন করতে করতে চুলায় জাল দিচ্ছে। এদিকে তেল গরম হয়ে এসেছে।
সেদিকে খেয়াল দিতেই তড়িঘড়ি করে মশলা মাখানো মাছখানা ঠাস করে তেলের মধ্যে ফেললো ময়না। ছনছনিয়ে উঠল অমনি, সাথে সাথে ময়নার ব্যথাতুর আহসূচক চিৎকার। চোখের নিচে গালের পাশ চেপে আম্মা বলে চিৎকার দিয়ে উঠল মেয়েটা। খালেদা সিজদায় পড়েছেন, আটকে উঠলেন সেই অবস্থাতেই। বুকখানা ধরফরিয়ে উঠল, নামাজ ছেড়ে উঠলেন না তিনি। ময়না ডুকরে উঠল, চোখ মুখ খিসে কেঁদে উঠল মেয়েটা। ফুটন্ত গরম তেল ছিটকে এসে পড়েছে ডান চোখের পাশে। তৎক্ষণাৎ নিজেকে সামলে নিতে পারল না ময়না, চেপে ধরেছে সেখানটায়। চিনচিন করে ঝাঁঝালো ব্যথার তীব্রতা গাঢ় হতেই ফিকরে উঠল মেয়েটা। বাড়ল কান্নার বেগ। খালেদা পারছেন না নামাজ ছেড়ে উঠতে, আনচান করছেন তিনি। মুখে আয়াত জড়িয়ে যাচ্ছে। যথাসময় উপস্থিত আফতাব আর ওর বাবা। মাঠের কাজ শেষ, গায়ে পায়ে কাদা ময়লা দুজনের। ময়নার কান্নার শব্দ বাইরে থেকে অনুমান করতেই তড়িঘড়ি করে বড় বড় ধাপে বাড়িতে ঢুকলেন তারা। চুলার সামনে ময়নাকে মুখ চেপে ধরে মাথা নুয়ে শরীর খিচে ছটফট করতে দেখে আটকে উঠল উভয়ে। হাতের কোদাল ধাম করে ছুঁড়ে ফেলল আফতাব, চেঁচিয়ে উঠল ময়না, সাথে ওর বাবাও। বৌমা, শোনার মতো অবস্থায় নেই ময়না। তেড়ে আসলো আফতাব, হ্যাঁচকা টানিয়ে তুলে দাঁড় করালো ময়নাকে। বুঝতে বাকি নেই কি হয়েছে। তপ্ত ঝাড়ি মারল আফতাব। এই মেয়ে কি হয়েছে, এভাবে কি করে হলো? ব্যথার সাথে সাথে ধমক, ঠোঁট উল্টে কান্না ভেজা সজল নয়ন জোড়া তুলল ময়না। ফের তপ্ত ধমকে উঠল আফতাব। হাত ছড়াও। চমকে হাত সরালো মেয়েটা। কেঁপে উঠল সর্বাঙ্গ। ফর্সা গালের পাশটায় এর মধ্যেই লাল টকটকে বর্ণ ধারণ করেছে। কালছে হয়ে আসছে ধীরে ধীরে, ফোসকা পড়বে এক্ষুনি। আফতাব বড় বড় শঙ্কিত নজরে চাইল। মুহূর্তেই ময়নার শাড়ির আঁচলটা টেনে জগের পানিতে চুবিয়ে ভিজে আঁচলখানা চেপে ধরল পোড়া স্থানে। চিনচিন করে উঠতে ঠোঁট কামড়ে কুঁকিয়ে উঠল ময়না। খালেদা তড়িৎ বেগে ঘর থেকে নামাজ সেরে ছুটে এসেছেন। ধরফরিয়ে উঠলেন তিনি। চুলার পাড়ে ঘন কালো ধোঁয়া উঠছে, কড়াইয়ের তেল পুড়ে একাকার। মাছটা উপরে ছাই এতক্ষণে। খালেদা চুলা থেকে কড়াই নামালেন, আতঙ্কিত হয়ে পড়লেন। কি হইছে বৌমা? আমি কইলাম আত টাত পুরাইয়া ফেলবা, হুনো আমার কথা। তেল সিটা পড়লো তো মুহে। কেমন একখানা কাণ্ড কও দেহি। দেহি দেহি খুব জ্বলতাছে, জ্বালা করতাছে বৌমা, জখম হইছে। আফতাব শাড়ির ভেজা আঁচল সরালো, চামড়া ছুলে গেছে। ফর্সা চামড়া, গালের ভেতরে লালচে মাংস স্পষ্ট। ফুপিয়ে উঠল ময়না। আফতাবের বাবা শঙ্কিত হয়ে শুধালেন, তুমি রান্দাইতেছো কেন বৌমা? তেল ছিটকে পড়লো কেমনে মুখে? ময়না কোনো রকমই ফুপিয়ে বলল, মাছ দিতে গেছিলাম, গরম তেল সুইটা আইছে। চুপ, একটা থাপ্পড় মারবো। কথা বলছো আবার? তোমাকে কে বলেছে রান্নার কাজে হাত দিতে বলেছে? যা পারো না তা করতে যাও কেন? হ্যাঁ, বেশি মাতব্বরই পড়াশোনা নেই। বলেছিলাম তো বই হাত থেকে না ফেলতে। কথা কানে যায়নি? আমার কথার অবাধ্য হওয়ার পছন্দ করি না, বলেছিলাম কি না মনে নেই? চড়া গলার শক্ত ধমকে কেঁপে উঠে পিছিয়ে দাঁড়ালো ময়না। তড়িতে ভয়ার্ত নয়নে চাইল আফতাবের দিকে। চোখ মুখ টাটানো আফতাবের। ক্ষোভে ফুঁসছে সে। তামাটে বর্ণ ধারণ করেছে চেহারাখানা। কপালে কাদা লেগে শুকিয়ে গেছে। শুকনো ঢোক গিলল ময়না। মুখশ্রীতে ফুটে ওঠা ব্যথার ছাপ ভয়ে পরিণত হলো। খালেদা ছেলের রাগান্বিত অবস্থা ঠাউরে বললেন, আহ, দমকাইতাছস কে? কই ব্যথায় পাইছে? পাক ব্যথা। আমার কথার অবাধ্য হতে কে বলেছে ওকে? দাঁত পিষে শক্ত নিরেট কণ্ঠ আফতাবের। ময়না চোখ মুখ নামিয়ে সিঠিয়ে গেল আরও। আফতাবের বাবা বললেন এবার, আর কত বাড়াইবো? পোড়া জায়গায় ওষুধ লাগাইয়া দাও, জ্বলন কমবো তাহলে। খালেদা ময়নাকে সাথে করে আফতাবকে পাশ কাটিয়ে ঘরে গেলেন। নিজেকে ধাতস্থ করে পিছু নিল আফতাব। আফতাবের দৃষ্টির অগোচর হয়ে ঘরে ঢুকতে শব্দ করে ফুপিয়ে উঠল ময়না। ঠোঁট উল্টে নিজের ভেজা আঁচল দিয়ে ফের চেপে ধরল পোড়া জায়গাটা। খালেদা তড়িঘড়ি করে টেবিলের ড্রয়ার খুলে মলম বের করলেন। অসহায় চোখে তাকিয়ে ময়নাকে কাঁদতে দেখে বললেন, খুব কষ্ট হইতাছে বৌমা, খারাও ওষুধ লাগাই দিতাছি। কইমা যাইব জ্বলন। তোমারে কইলাম তুমি পারবা না, হুনো আমার কথা। দেহ তো চেহারাখানা কি অবস্থা হইল। কাইন্দ না, ওষুধ লাগাই দিলে ঠিক হইয়া যাইব।
মলমের ঢাকনা খুলতে ঘরে ঢুকলো আফতাব। চোখে মুখে এখনোই ক্ষিপ্ততা। ওকে দেখে একটু থামলেন খালেদা। আফতাবের বাবা বাইরে থেকে ডাকছেন। খালেদা পরিস্থিতি বুঝে আফতাবের হাতে মলমটা ধরিয়ে দিয়ে বললেন, বৌমারে ওষুধ লাগায় দে তো বাপ, তোর আব্বাই ডাকতাছে, আমি দেহিয়া আহি। বলেই বেরিয়ে গেলেন তিনি। আফতাব কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। ময়না ওকে দেখে ফের কান্না চেপেছে কোনো রকমে, তবুও ফিকরে উঠছে। আফতাব শক্ত চোয়াল আরো শক্ত করলো, ধমকালো আবার। কাঁদছো কেন এখন? কর্ম করেছো, ফল পাবে না? গুটিয়ে গেল ময়না। আফতাব এগিয়ে সামনে দাঁড়ালো। চিবুক গলায় ঠেকিয়েও শত কষ্টে নিজেকে সামলে নিতে পারল না মেয়েটা। দম আটকে ফিকরে উঠল আবার। চুপ! একটা থাপ্পড় মারবো যদি আর একবার কান্নার আওয়াজ আমার কানে আসে। চমকে ভরকে দুহাতে মুখ চেপে ধরল ময়না। চোখ বন্ধ করে খিসে নিল। আফতাব ক্ষীয়কাল তাকিয়ে থেকে শক্ত চোয়াল নরম করলো, বলল তবু নিরেট আদেশে, মুখ তোলো। ময়না শুনল না প্রথমে, ফের বলল আফতাব। মুখ তুলতে বলেছি, তোলে। ঝট করে মুখ তুলল ময়না। চোখের নোনা জল পোড়া স্থানে মিশতেই জ্বলন বেড়েছে। দাঁত চেপে সহ্য করছে ময়না। আফতাব আর কিছু বলল না। মলম এক আঙ্গুলের ডগায় নিয়ে হাত এগিয়ে দিতেই পিছিয়ে গেল ময়না। ভরকানো কাপা গলায় বুলি ফুটালো, জ্বলবো। জ্বলবে না, জ্বলন কমবে। এবার নরম স্বর। ময়না এবার ভেজা চোখে চাইল আফতাবের দিকে। দৃষ্টিতে দৃষ্টি মিলতেই আফতাব সামনে থেকে সরে পাশে বসলো। ধীরে ওর দিকে ফিরল ময়না। আফতাব হাত বাড়িয়ে পোড়া ছেলা স্থানে মলম লাগাতে চিনচিনে ব্যথায় চোখ খিচে মৃদু আর্তনাদ করে উঠল ময়না। খামচে ধরল বিছানার চাদর, কামড়ে ধরল নিচের অধর। আফতাব কোনো দিকে খেয়াল না দিয়ে আলতো স্পর্শে খুব সাবধানী হয়ে ক্ষতস্থানে মলম লাগালো। অতপর হাত সরিয়ে বলল, আর জ্বলবে না, ঠান্ডা হয়ে যাবে একটু পর। চোখ খুলল ময়না। ঝিনঝিন করছে পুরো শরীর। আফতাব উঠে মলমটা আগের জায়গায় রাখলো। শরীরের হাল বেহাল, ময়লা শরীর, কাদা লেগে হাঁটু পর্যন্ত। ময়নার নাক টানতে ফের চকিতে চাইলো, বলল দড়িতে, আবার কাঁদছো? কই, কাঁদিন নাই তো। ব্যথা হচ্ছে? হ্যাঁ বোধক মাথা ঝাঁকায় ময়না। দেখি। হাত বাড়িয়ে দিতেই ছলকে পিছিয়ে গেল ময়না। লাগবো। লাগবে না। ভীত আড়ষ্ট হয়ে বসলো ময়না। আফতাব একটু ঝুঁকে ক্ষতস্থানে ভালোভাবে নজর বোলালো। সাথে সাথে নজর বুলিয়ে নিল মেয়েটার পুরো মুখশ্রীতে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ার ছাপ স্পষ্ট। ওষ্ঠজোড়া ফুলে গেছে। কেঁপে কেঁপে নিঃশব্দে ফিকরে উঠছে এখনো ভেজা চোখের পাপড়ি। আফতাব সেভাবে তাকিয়েই বলল আচমকা, খুব ব্যথা পেয়েছিলে? আদরে হয়ে আবারও হ্যাঁ বোধক মাথা নাড়ালো ময়না। আফতাব বলল ঠোঁট চেপে, পুরো জায়গায় একটা থাপ্পড় মারি। আতকে বৃহৎ নয়নে চাইল ময়না। আফতাব হাসলো আলতো চোখে আবেশ নিয়ে একইভাবে তাকিয়ে আবার বলল, যেন অনুমতি চাইছে। মারবো? ওষ্ঠ উল্টালো ময়না, চাইলো করুণ চোখে। আফতাব চোখে চোখ রেখে মৃদু হাসলো। আচমকা হুট করে ওষ্ঠ বাড়িয়ে ফিকরে ওঠা ময়নার চোখের পাশের পোড়া ক্ষতস্থানে উষ্ণ পরশ আঁকলো। গাঢ় স্থায়ী ছিল পরশটুকু। ঝাঁকুনি দিয়ে উঠল ময়না। পেছাতে চাইলেও পারল না। শ্বাস আটকে নিল কণ্ঠনালীতে। খানিক সময় পেরোলে আফতাব ঠোঁট সরিয়ে ফের চোখে চোখ রেখে হিসিয়ে বলল, তোমার অঙ্গে এটাই যেন শেষ ক্ষত হয়। এরপর আমার অবাধ্যতায় যদি ভুল করেও কোনো ক্ষতের সৃষ্টি করেছো নিজের শরীরে, তাহলে ভালো হবে না। এটাকে হিংসে হচ্ছে আমার, বুঝলে? আমার দেওয়া স্পর্শ তো দূর, আমার ভালোবাসার স্পর্শেও তোমার শরীরে কখনো ক্ষতের সৃষ্টি হবে না। আমার স্পর্শেই যদি ক্ষতের সৃষ্টি না হয়, তাহলে অন্য কোনো কারণে হতে দেব না আমি। যদি হয় তাহলে সহ্য করব না। কথাটা যেন মাথায় থাকে। পরের বার নিজেকে সামলে রাখবে, শরীর যেন এক টুকরো ক্ষতের দাগও না থাকে। কথা শেষ করেই এক মুহূর্ত অপেক্ষা করল না। গটগটিয়ে ঘর ছাড়ল আফতাব। ময়না হতবাক হয়ে মুখ বনে রইল। কি ঘটল? আচমকা বন্ধ করে রাখা শ্বাস বুক চিরে বেরিয়ে আসলো ময়নার। চোখে অবিশ্বাস, দৃষ্টিতে ঘোর। থম মেরে রুদ্ধ গলায় ঢোক গিলল মেয়েটা। তখন সংগ্রাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও সোজা বাড়িতে আসা হয়নি আর। সারাটা দিন পেরিয়ে সন্ধ্যার আগ মুহূর্তে ক্লান্ত অবিষণ্ণ হয়ে বাড়ি ফিরেছে।
মুকুন্দপুরে গিয়েছিল একবার ওদের সুখের নীড়ে। 3তলা ভবনের নাম সুখের নীড়। শ্যাওলা জমেছে দেয়ালে, সেখানে আজকাল যাওয়াই হয় না। প্রায় এক শতক আগে বানানো সেই সুখের নীড় এখনও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে অঢেল, টলেনি একটু, ফাটল ধরেনি দেয়ালে। সংগ্রাম প্রায়ই যেত আগে, এখন আর যাওয়া হয় না। একটা পরিবার আছে সেখানে, মুকুন্দপুরের মতব্বর দৌলত গাজীর পরিবার। স্ত্রী সন্তান নিয়ে সেই সুখের নীড়ে বসবাস তার। মাতব্বর ভালো লোক, মধ্যবয়স্ক হলেও সংগ্রামের সাথে বেশ গলায় গলায় ভাব তার। তাদের মাথার উপর ছাদ দিয়ে ওই বাড়ির দেখাশোনার দায়িত্বে রেখেছে সংগ্রাম। বাড়ি আসার পথে আজ খবর পেয়েছে দৌলত গাজী অসুস্থ। বেশ কদিন ধরে অসুস্থ হলেও আজ বেড়েছে অসুস্থতা, তাই সংগ্রাম দেখতে গিয়েছিল তাকে। আটকে পড়েছিল সেখানে। ফিরতে ফিরতে সন্ধ্যার আগ মুহূর্ত। বাড়িতে এসে শ্যামাকে ঘরে পায়নি সংগ্রাম। কপাল কুঁচকে এসেছে অমনি, এই বেগম আবার কোথায়? শ্যামার খোঁজ আগে নিল সে। গায়ের শালটা খুলে খাটের পাশে রেখে বেরিয়েছে ঘর থেকে। শ্যামা ঘরে নেই, তার মানে নিশ্চয়ই আতিয়া বেগমের ঘরে আছে, তাছাড়া আর যাওয়ার জায়গা নেই। সংগ্রাম সোজাসুজি আতিয়া বেগমের ঘরে হানা দিল। অনুমতিহীন ঘরে ঢুকলো সে। খাটের উপর গল্পের আসর বসেছে। শ্যামা, শবনম, আতিয়া বেগম, সৈকত আছে শ্যামার কোলে। শ্যামার সাথে চোখাচোখি হতেই তৃপ্ত শ্বাস ফেলল সংগ্রাম। শ্যামাগ্নির মুখখানা দেখলো কতক্ষণ পর, যেন দম বন্ধ হয়ে আসছিল না দেখতে পেরে। সংগ্রামকে দেখে আতিয়া বেগম কপালে ভাঁজ ফেলে তপ্ত স্বরে বিদ্রূপ করলেন, এ আবার কেমন ধারা আসার গো দাদু ভাই? এমনে মাইয়া মাইসের ঘরে কেউ না বইলা কইয়া ঢোকে? সংগ্রাম এগিয়ে বলল রসিক স্বরে, মেয়ে মানুষ কই? এটা তো আত্মীয় বুড়ির ঘর, এই ঘরে আসতে আবার অনুমতি লাগবে? লাগবো না? বুড়ির ঘরে যে একখান জোয়ান মাইয়া আছে, সেইটা কেডাই কইব? সংগ্রাম কপাল গুটিয়ে একে একে 3 জনকে দেখে বলল, এই ঘরে আবার জোয়ানকে? কেন, আমার হবু নাথবো। হবু নাথ বউটাকে? শ্যামা। সংগ্রাম সূক্ষ্ম নেত্রে তাকালো, বলল, শ্যামা জোয়ান? জোয়ান নয়, মাইয়াটার 3 দিন পর বিয়া, পাশের ঘরের জমিদারের লগে। শব্দ করে হেসে উঠল শবনম। শ্যামা হাসল চোখ নামিয়ে। সংগ্রাম হতভম্ব হয়ে বলল, ওই মেয়েটার সাথে কতগুলো মাস সংসার করলাম, এখনো জোয়ান আছে সে? সেটা আগের কথা, এখন সেই সব বাদ। 3 দিন পর মাইয়াটার বিয়া, এমনে হুটাট মাইয়াটার সামনে আইবি না। দীর্ঘশ্বাস ফেলল সংগ্রাম। কথা বলতে আলসেমি লাগছে। ও তড়িঘড়ি করে বলল, আচ্ছা, তোমার সাথে কথা বলে শক্তি নেই আমার। শ্যামা, ঘরে চলো। ঘরে যাইব মানে? হ্যাঁ রে, কোন ঘরে লইয়া যাবি তুই? কেন? ওর স্বামীর ঘরে। কেডায় ওর স্বামী? তোমার সামনে আস্ত দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ না? মস্করা বাদ দিয়া যাইবি এইখান থেকে? হ্যাঁ, যাইব না কোথাও। 3 দিন পর বিয়া, একেবারে বিয়ার রাইতে ওই ঘরে যাইব। আকাশ থেকে পড়ল সংগ্রাম। মুখ থমথমে করে বলল তরিতে, মানে কি? আমার বউ আমার ঘরে যাবে না? কোথায় থাকবে ও? কেন, আমার লগে আমার ঘরে? তুমি কি ওর স্বামী জানো না? বিয়ের পর মেয়েদের স্বামীর লগে স্বামীর ঘরে থাকা লাগে। সোজাসুজি তাৎক্ষণিক কথার আক্রমণ সংগ্রামের। আতিয়া বেগম ভ্রু গুটিয়ে তীক্ষ্ণ করলেন, সূক্ষ্ম করলেন চাহনি। শবনম ঠোঁট চেপে হাসছে। শ্যামা পড়েছে মহা বিপাকে। এই লোকটার ঠোঁটে লাগাম নেই, কেমন কথায় কথায় কী সব বলে ফেলছে। খচখচ করছে শ্যামা। আতিয়া বেগম মুখে ধরে বেঁধে এই ঘরে নিয়ে এসেছেন সেই সংগ্রাম সকালে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরপরই। শ্যামার শাড়ি কাপড় সব এই ঘরে নিয়ে এসেছেন তিনি। বিয়ের 3 দিন পর অন্য পরিস্থিতি হলে তো শ্যামা বাপের বাড়িতে থাকতো, সে বাড়ি থেকেই বিয়ে হতো। এখন যেহেতু পরিস্থিতি ভিন্ন, শ্যামা বাপের বাড়ি যেতে পারবে না, বিয়েটা হবে এই বাড়ি থেকেই। তাই আতিয়া বেগম পরিকল্পনা করছেন শ্যামাকে দূরে রাখার। বিয়ের আগে বর বউয়ের কোনো প্রকার সাক্ষাৎ হবে না। শ্যামা যদি ওর বাড়িতে থাকতো তাহলে কি সাক্ষাৎ এমন দেখাশোনা হতো নাকি?
এখনও হবে তাই। বিয়ে দ্বিতীয় হলেও প্রথম নিয়মেই হবে। আতিয়া বেগম গুরুতর ভঙ্গিতে কড়া কণ্ঠে বললেন, আমি মাইয়া পক্ষ, বিয়া এক বাড়িতে হইল পক্ষ দুইটা হইব। তোর পক্ষে তোর মা বাপ আছে, আর কারে পক্ষে টানবি এইটা তোর ব্যাপার। তয় আমি আর শবনম শ্যামার পক্ষে। শ্যামা বউ আর তুই বল। বউ আর বর আলাদা ঘরে থাকবো বিয়া না হওয়া পর্যন্ত। কোনোদিন দেখছোস বিয়ার আগে বউ জামাইয়ের লগে এক ঘরে থাহে? আরে দাদি যান, মজা করো না তো, ক্লান্ত লাগছে আমার। শ্যামা, তুমি বসে আছো কেন? ঘরে চলো। আতিয়া বেগম খপ করে শ্যামার হাত চেপে ধরলেন, কণ্ঠ আরো গাঢ় করে বললেন, খবরদার, কোথাও যাইব না শ্যামা। তোর ক্লান্ত লাগতে আছে তো, হ্যাঁ কি করব? হ্যাঁ, আমার ক্লান্তি দূর করব। আমার বউর হাত ধরছে কেন বুড়ি? ছাড়ো। আমার বউকে ধরার অধিকার শুধু আমার। আমার বউরে টানাটানি করবা না। বউ আমার, বউ ছাড়া ভাল লাগে না আমার। থতমত খেলো শ্যামা। সংগ্রাম অন্য হাত খপ করে ধরতেই বিষম খেয়ে গেসে উঠল। শবনম অস্বস্তিতে পড়ল, বলল আমতা করে, দাদি যান, ছাড়ো না শ্যামাকে। ভাই এসছে, সারাদিন বাড়িতে ফেরেনি। যদি কিছু প্রয়োজন হয়। হইলে হইব, বাড়ির মানুষের অভাব নাই। শ্যামা যাইব না কইছি না? বিয়ার আগ পর্যন্ত হ্যাঁ ওই ঘরে যাইব না। দাদু ভাই, ঘর থেকে বের হ কইতাছি। দাদি যান। আহত স্বর সংগ্রামের। আতিয়া বেগম একটুও গললেন না, বরং খাট থেকে নেমে সংগ্রামকে ঠেলে দরজা পর্যন্ত নিয়ে যেতে যেতে বললেন আবার, 3টা দিন খালি, এই 3টা দিন একলা থাকতে পারবি না? 29 বছর একলা থাকলি, আর এই কমাসে বউ ছাড়া ভালো লাগে না? যা, এইখান থেকে যা। বউ পাইবি না আইস, খালি আইস কেন? আগামী 2 রাত পাইবি না বউরে। বউর মুখ দেখতে দিছি, এইটাই মেলা। বউরে দিমু না। দরজা ঠেলে বাইরে বের করে দিল সংগ্রামকে। সংগ্রাম দাঁড়িয়ে অসহায় চোখে শ্যামার দিকে তাকিয়ে ডাকল। বেগম। শ্যামা স্নিগ্ধ চোখে তাকিয়ে কিছু বোঝালো। আতিয়া বেগম ফের বললেন, কি রে বেগম? বেগম শুনবো না তোর কথা। সংযম নাই স্যারার, বউ পাগল হইয়া গেছে একদম। কথা শেষ করেই মুখের উপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিলেন আতিয়া বেগম। সংগ্রাম বাচ্চাদের ন্যায় ঠোঁট উল্টালো। কি মুশকিল, এটা আবার কেমন নীতি? বিয়ে 3 দিন পর, এই 3 দিন কিনা ও শ্যামাকে ছাড়া থাকবে? অসম্ভব। এমনটা হবে জানলে তো ও এই বিয়েই করতো না। ধুর, ভাল লাগে না। দরজার কাছে নির্লজ্জের নাই তবুও খানিক দাঁড়িয়ে থাকলো সংগ্রাম। অতপর নিজের মাঝে বকবক করতে করতে এগোলো নিজের ঘরের দিকে। আতিয়া বেগম গজগজ করে ফের আগের অবস্থানে বসতে বসতে বললেন শ্যামার উদ্দেশ্যে, দাদু ভাইটা তো এমন আসিল না। কি জাদু করছস লোনাথ বউ? তোরে ছাড়া বাসে না দেখি। হ্যাঁ। শ্যামা অস্বস্তিতে উত্তর করলো বাহানা দিয়ে, দাদি যান, তুমিও না। ওনার কাপড় বের করে রাখা হয়নি, গোসল সেরে কাপড় পরবেন, এই জন্য ডাকতে এসেছিল আমায়। ও মা, কাপড় বাইর করতে আবার বউ লাগে? হ্যাঁ, হাতে কি হইছে? আহ দাদি যান, বোঝো না, বয়সে বেড়ে চুল কি এমনি এমনি পেকেছে নাকি তোমার? সংসার তো করেছো, একটু তো বোঝো না। শ্যামাকে ছাড়া চোখে আদাত দেখে আমার ভাইটা, তাই বউকে ডাকতে এসেছিল। আতিয়া বেগম গা দুলিয়ে হেসে উঠলেন, সাথে শবনম। শ্যামা খসখস করতে করতে সৈকতের চুলে হাত বোলাচ্ছে, ঠোঁটের কোণের লাজুক হাসিটুকু ঠেলে রেখেছে বহু কষ্টে। আতিয়া বেগম হাসি থামিয়ে শ্যামাকে দেখে বললেন, এই ভালোবাসাটা ধইরা রাখিস না বউ, কমতে দিস না। জলদি কইরা একখান ছাওয়াল লইবি, তাইলে দাদু ভাইয়ের যোগ আরো বাড়বো। তোর সাথে সাথে ছাওয়ালের উপরও মায়া বাড়বো। সংসারটা আরো সুন্দর হইব তবু। এইবার বিয়ার পর একখান ছাওয়াল লনের ব্যবস্থা করিস আগে, দেরি করলে পরে জঞ্জাট হইব।
শ্যামা কথাগুলো মনোযোগী হয়ে শুনল। বাচ্চার প্রতি সংগ্রামের আকুলতা মনে পড়ল আবার। নীরবে হাসল শ্যামা। জমিদার বাড়িতে রাতের খাবার খেতে নিচে নেমেছে সবাই। টেবিলে পিনপতন নীরবতা। চুপচাপ খাচ্ছে সকলে। শ্যামার শবনম বাদে সবাই বসেছে খেতে। ওরা দুজন দাঁড়িয়ে নিজেদের স্বামীর পাশে মাথা নামিয়ে খাচ্ছে সংগ্রাম। লতিফ জোয়ারদার ডেকে বললেন, গ্রামে ইতিমধ্যে তোমার জমিদার হওয়ার ঘোষণা ছড়িয়ে পড়েছে। বেরিয়েছিল তো আজ, কি বুঝলে পরিস্থিতি? সংগ্রাম খানিক মাথা তুলে উত্তর করল, যেটা বোঝার কথা ছিল সেটা বুঝেছে। আর এমনিতেও আজ বেশিক্ষণ বাইরে থাকতে পারেনি। সে কি সারাদিন তো বাড়িতে দেখিনি। ফেরোনি সারাদিন? বাইরে ছিলে না তো কোথায় ছিলে? সংগ্রাম মুখের খাবারটুকু গিলল। এক গ্লাস পানি খেয়ে গলা পরিষ্কার করে বলল, মুকুন্দপুরে গেছিলাম, সুখেন্দিরে।